আমার নাম নুরেদা। আমি ২২ বছরের তরুণী ছিলাম। প্রত্যেকদিন রাত হতেই আমার স্বামী আমার আপুর ঘরের ভিতরে ঢুকে যেত। এমনকি আমি যখনই তার কাছে যেতাম, তখনই সে কিছু না কিছু বাহানা করে আমার আপুর ঘরের ভিতরে ঢুকে পড়ত। একজন ফকির বাবার কথা শুনে আজ আমাদের ২ বোনের জীবন নষ্ট করে দিয়েছে। জানি না এমন কী কারণ ছিল যার জন্য আমার বর প্রত্যেকদিন রাত হতেই আমাকে ছেড়ে আমার আপুর ঘরের ভিতরে ঢুকে পড়ত। কিন্তু একদিন আমি যখন এর সত্যিটা জানার জন্য আমার আপুর বিছানার তলায় লুকিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পরে আমার বর যখন আপুর ঘরের ভিতরে ঢোকে, তারপরে তাদের দুজনের সত্যিটা নিজের চোখে দেখে তো আমার আত্মা যেন কেঁপে উঠেছিল। আমার আব্বু ও আম্মু রেজাউল নামের একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। বিয়ের পরে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম বরের অনেক ভালোবাসা পাবো। কিন্তু প্রত্যেকদিন রাত হতেই আমার বর আমার আপুর ঘরের ভেতরে চলে যেত। জানি না সে আমার আপুর ঘরের ভিতরে ঢুকে না জানি কী করতো। আমার আপুর বয়স তখন ২৪ বছর। আসলে আমার আপুর সরকারি চাকরি করার খুবই ইচ্ছে ছিল। তাই সে আমার আব্বুকে বলেছিল সে চাকরি না পেলে বিয়ে করবে না। তাই আমার আব্বু জোর করে তার বিয়ে দিতে পারেনি। তাই আমার আব্বু আমার বিয়েটাই দিয়েছিল। আসলে আমি বয়সে আপুর চাইতে অনেক ছোট হলেও আমার শরীর স্বাস্থ্য দেখে কিন্তু আপুর চাইতে অনেক বড় মনে হতো। লোকে বুঝতেই পারতো না যে আমি আপুর চাইতে বয়সে অনেক ছোট। কিন্তু আমার আপু তো ভীষণ সুন্দরী ও তরুণ ছিল। সে নিজের ফিটনেস বজায় রেখেছিল এবং তাকে দেখে তো মনেই হতো না তার বয়স ২৪ বছর। তাকে দেখে তো ১৭-১৮ বছরের তরুণী মনে হতো এবং সে ভীষণ সুন্দরী ছিল। কিন্তু আমার শরীর স্বাস্থ্য দেখে বাবা-মা বাধ্য হয়ে আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়েছিল। কারণ আমি একটু স্বাস্থ্যবতী ছিলাম এবং আমাকে দেখে মনে হতো হয়তো বা আমার বয়স ২৬-২৭ বছর হয়ে গেছে। তারপর আমিও যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এলাম, তখন ফুলশয্যার রাতে বর আমাকে অনেক বাসা দিয়েছিল এবং তার ভালোবাসা পেয়ে আমার মনে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে আমার বর আমাকে ভীষণ ভালোবাসে। বিয়ের ২ দিন পরে বর নিজে থেকেই আমাকে আমার আব্বুর বাড়িতে নিয়ে গেছিল এবং সেখানে আমি ও বর ৩ দিন ছিলাম। সেখানে যখন মায়ের বাড়িতে বরের সঙ্গে আমার ১ম রাত ছিল, তখন ঘুমাতে যাওয়ার আগেই বর আমাকে বলল তার নাকি ঘুম আসছে না। তাই সে একটু বারান্দার ঘরে বসে থাকতে চাইছে। আমি তখন বরকে বলেছিলাম, "ঠিক আছে, তুমি বাইরে সময় কাটাও, আমি শুয়ে পড়ছি।" তারপর আধা ঘন্টা পরে মনে হলো বাইরের বারান্দার ঘর থেকে যেন হাসির শব্দ আসছে। হাসির শব্দ পেয়ে আমি যখন নিজের ঘর থেকে উঠে বাইরে বারান্দার দিকে গেলাম, তখন প্রথমেই আমার ঘড়ির দিকে নজর গেল। ঘড়িতে তখন রাত্রি ১টা বাজছিল। তারপর আমি যখন বারান্দার ঘরে গেলাম, তখন দেখলাম আমার বর আপুর সঙ্গে বসে ইয়ার্কি করছিল এবং দুজনের হাতে কফির কাপ ছিল। ওই সময় কিন্তু বর আমার আপুকে যে কথাগুলো বলছিল, সেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম এবং আমি জানতাম বর ওই কথাগুলো ইয়ার্কির ছলেই আমার আপুকে বলছিল। আসলে বর তখন আপুকে বলছিল, "রেহানা, আমি যদি বিয়ের আগে তোমাকে দেখতাম তাহলে বিয়েটা তোমাকেই করতাম।" এবং এই ধরনের কথা বলে আমার আপু ও আমার বর দুজনেই খুব হাসি ঠাট্টা করছিল। ওই সময় আমার আপু বরকে বলেছিল, "তোমার মতো একজন সুদর্শন পুরুষ পেলে তো আমিও অনেক আগেই বিয়ে করে নিতাম।" তাদের কথা শুনে তো আমি খুব হেসেছিলাম এবং তাদের আড্ডায় যোগদানও দিয়েছিলাম। এইভাবেই তো আমার বেশ ভালোই দিন কাটছিল। আমার বর তো আমাকে ভীষণ ভালোবাসতো। এমনকি সে আমাকে প্রায় দিন আমার বাবার বাড়ি নিয়ে যেত আমার বাবা-মায়ের সঙ্গে ও আপুর সঙ্গে দেখা করানোর জন্য। আমি তখন ভাবতাম যে আমার বর কত ভালো যে সে আমার অনুভূতি বোঝে। কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে, তখন কিন্তু তার একটু আলগা মনে হয় এবং প্রায় দিন ইচ্ছে হয় বাবা-মায়ের বাড়ি যেতে এবং এই জিনিসটা আমার বর বুঝতো এবং আমার বরের আমার প্রতি এত যত্ন দেখে আমি ভীষণ খুশি হতাম। তারপর আমাদের বিয়ের ১০ দিন পরেই যখন বিয়ের অ্যালবাম আমার বরের হাতে দিয়ে যাই, তখন সে খুব খুশি হয়ে বিয়ের অ্যালবামটা হাতে নিয়ে আমাকে না দেখিয়েই ঘরের ভিতর গিয়ে ঢুকে পড়ে এবং ভেতর থেকে দরজাটাকে লক করে দেয়। তারপর আমি যখন কিছুক্ষণ দরজায় বাড়ি দিয়ে বরকে বললাম, "আরে তুমি কি একাই অ্যালবামটা দেখবে? নাকি আমাকেও একটু দেখতে দিবে?" তারপর বর ৫ মিনিট পর ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলল, "নুরেদা, এই অ্যালবামটা আমরা যদি তোমার বাবার বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে দেখি তাহলে কেমন হয়?" বরের এই আইডিয়াটা শুনে আমি তো খুব খুশি হয়েছিলাম। তারপর আমিও বাবার বাড়ি যেতে রাজি হয়ে গেছিলাম। তারপর সেদিন সন্ধ্যায় যখন বিয়ের অ্যালবামটা নিয়ে বাবার বাড়িতে যাই, তখন আমি
আপু এবং আমার বর আমরা ৩ জন মিলে বিয়ের ছবিগুলো দেখেছিলাম। এদিকে আমার শ্বশুরবাড়িতে আমি ও বড় আমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ ছিল না। আমার বর আর বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। তাই আমার শ্বশুর কিন্তু আমার বরকে যতটা ভালোবাসতো আমাকেও ততটাই ভালোবাসতো এবং আমি আমার শ্বশুরের মতো এত ভালো মানুষকে বাবার মতো করে নিজের জীবনে পেয়ে খুব খুশি ছিলাম। তারপর শ্বশুরবাড়িতে ১ সপ্তাহ থাকার পরে আবার আমার বর বলল সে নাকি আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যাবে এবং সে নিজেও নাকি সেখানে ২-৩ দিন থাকবে। এই কথাটা শুনে তো আমিও খুব খুশি ছিলাম যে আমার বর আমার সঙ্গে আমার বাবার বাড়িতে ২-৩ দিন থাকবে। তারপর বাবার বাড়িতে গিয়ে তো আমরা ৩ জন মিলে সারাদিন খুব আড্ডা দিতাম। আমরা ৩ জন বলতে আমি, বর ও আপু। তারপর সেদিন আমার আপু যখন নিজের মুখে আমার বরকে বলেছিল যে আমাদের বাড়িতে পাশে যে দরগাহ আছে সেই দরগাতে একটা ফকির বাবা আছেন এবং ওনার সব কথা কিন্তু সত্যি হয় এবং আমার আপু তো এই ফকির বাবার অন্ধবিশ্বাস ভক্ত ছিল। ওই ফকির বাবা যা বলতো আপু তাই ওনার কথা সব বিশ্বাস করতো। আসলে আমার আপু পড়াশোনায় ভীষণ ভালো ছিল এবং সে ভবিষ্যতে চাকরি বাকরি করবে বা চাকরি বাকরি পাওয়ার যোগ্য কিনা সেটা জানার জন্য প্রায় দিন ফকির বাবার কাছে যেত। আমার আপু যে ফকির বাবার অন্ধবিশ্বাস ছিল এই কথাটা কিন্তু আমি অনেক আগেই আমার বরকে বলেছিলাম এবং সেটা জানার পরেও বর আমাকে ও আপুকে বলেছিল, "তোমাদের ফকির বাবার তো অনেক নাম শুনেছি, তাই আমিও তোমাদের ওই ফকির বাবার সঙ্গে একবার দেখা করতে চাই।" তারপর আমার বরের কথা অনুযায়ী সেদিন আমরা ৩ জন ফকির বাবার কাছে গিয়েছিলাম। ফকির বাবার কাছে যখন আমরা ৩ জন যাই তখন বাবার কাছে মাথা পেতে বসতেই উনি আমাকে ইশারা করে বললেন, আমাকে নাকি একাই দরগাতে গিয়ে একটা চাদর চাপাতে হবে। বাবার কথা শুনে আমি খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ আমরা তো স্বামী স্ত্রী দুজন একসঙ্গে সেখানে গিয়েছিলাম। তাহলে ওই ফকির বাবা আমাকেই একা কেন দরগাতে চাদর চাপাতে বলছিল? এই সত্যিটা তো আমি অনেক পরে জানতে পেরেছিলাম এবং যখন এই সত্যিটা জানতে পেরেছিলাম তখন আমার ও আমার আপুর জীবন শেষ হয়ে গেছিল। সেদিন ফকির বাবার কথা অনুযায়ী আমি যখন আমার বর ও আপুকে ফকির বাবার কাছে রেখে দিয়ে চাদর চাপিয়ে আবার তাদের কাছে ফিরে আসি তখন কিন্তু আমার বর ও আপুর চেহারার একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ ছিল। আমরা ৩ জনে কিন্তু খুব হাসি খুশি হয়ে দরগাতে এসেছিলাম। কিন্তু যখন আমরা ৩ জনে দরগা থেকে বাড়ি ফিরে যাই তখন কিন্তু আমার বর ও আপুর মুখে কোনো হাসি ছিল না। আমি তো তাদের কাছে এটার কারণও জানতে চেয়েছিলাম যে কেন তাদের চেহারায় উদাসীন ভাব রয়েছে। কিন্তু তখনও আমার বর ও আপু আমাকে সত্যি কথাটা বলেনি এবং সেদিনের পর থেকে কিন্তু আমার জীবনের সব কিছু পাল্টে যায়। এমনকি দরগা থেকে ফিরে আসার পরের দিন আমি যখন বরের সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরে এসেছিলাম তার পরের দিন কিন্তু আবার রেহানা আপু আমার শ্বশুরবাড়িতে এসে হাজির হয়েছিল এবং আপু বলেছিল সে নাকি আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে চায় এবং এটা শুনে তো আমি খুব খুশি ছিলাম। যখন থেকে আমার আপু আমাদের বাড়িতে এসেছিল তখন থেকেই আমার সঙ্গে কিছু না কিছু বিপদ ঘটতো। একদিন তো টুল থেকে পড়ে গিয়ে আমার কোমরে এতটাই আঘাত লেগেছিল যে আমি রান্নাবান্না কিছুই করতে পারতাম না। ওই সময় আমার আপু আমার খুব খেয়াল রেখেছিল। কিন্তু যখন থেকে আমার আপু শ্বশুরবাড়িতে এসেছিল তখন থেকে মনে হতো যেন আমার বর ও আমার আপু তারা দুজন মিলে আমার থেকে কিছু একটা লুকাচ্ছে এবং আমার মনে হতো তারা যেন আমার থেকে লুকিয়ে দেখাও করে। এদিকে আমার কোমর ব্যথা যখন অনেকটাই কমে যায় তখন আমি আবার রান্নাঘরের কাজকর্ম করা শুরু করেছিলাম। কিন্তু আমাকে রান্নাঘরের কাজকর্ম করতে দেখে আমার আপু আমাকে খুব বকা দিয়েছিল। ও বলেছিল, "আমি থাকতে তোকে কোনো কাজকর্ম করতে হবে না। তুই শুধু নিজের শরীরের খেয়াল রাখ।" আমি তখন আপুকে বলেছিলাম, "তুমি একদম চিন্তা করো না। আমি এখন সুস্থ আছি তো। আমি এখন কাজকর্ম করতে পারবো। আর এইভাবে শুধুই বসে থেকে থেকে আমার ভালোও লাগে না।" এমনকি একদিন রাত্রেবেলায় আমার বর যখন ঘরের ভিতরে ছিল না তখন আমি তাকে পুরো বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম। ওই সময় কিন্তু আমার আপুও ঘরের ভেতরে দেখতে পায়নি এবং রাত্রিবেলায় তাদের দুজনকে দেখতে না পেয়ে তো আমার মনে একটু খটকা লেগেছিল। আমি তো এটা বুঝতে পারছিলাম না যে রাত্রেবেলায় তারা দুজনে মিলে আমাকে কিছু না বলেই কোথায় গেছিল।
তারপর পুরো বাড়ি খোঁজার পরে আমি যখন আস্তে করে ছাদের উপরে উঠি, তখন তাদের দুজনকে একসঙ্গে দেখে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়ে গেছিলাম। এমনকি তাদের দুজনের মাঝের কথা শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে তারা আমার থেকে কী লুকাচ্ছিল। আর এমনিতেও তাদের দুজনের এমন কী জরুরি কথা ছিল যার জন্য তারা ছাদের উপরে উঠেছিল। আর অত রাতে ছাদের উপরে তাদেরকে একসঙ্গে দেখে আমি অনেক বেশি আশ্চর্য হয়ে, এবং এটা কিন্তু আশ্চর্য হওয়ারই কথা। আমি তখন চুপচাপ সিঁড়ির ওপরের দরজার একটা কোণায় গিয়ে দাঁড়িয়ে তাদের দেখছিলাম। আসলে তখন আমার বর আমার আপুর ঘাড় ধরে বলছিল, রেহানা, দয়া করে তুমি আমার স্ত্রীর জীবন রক্ষা করো, সব কিছু তোমার হাতেই আছে। তুমি যদি ফকির বাবার এই প্রস্তাবটা না মানো তাহলে তো দেখতেই পাচ্ছ তোমার বোনের সঙ্গে কত অঘটন ঘটছে। তুমি আমাকে এবং তোমার বোনকে আর কষ্ট দিও না। তুমি তো নিজে থেকে বলতে যে ফকির বাবা যেটা বলে সেটাই নাকি সত্যি হয়। তাহলে ফকির বাবা আমাদের তিনজনের ব্যাপারে যেটা বলেছেন সেটা যদি সত্যি হয়ে যায় তাহলে তুমি কি নিজের কে ক্ষমা করতে পারবে? আমার বরের কথা শুনে আপু তো হাউমাউ করে কাঁদতে কাঁদতে শুরু করে দিয়েছিল, এবং তার কান্না দেখে আমার বর তাকে জড়িয়ে ধরেছিল, এবং আমার আপুও আমার বরকে জড়িয়ে ধরেছিল, এবং আমার আপু তো বরাবর একটাই কথা বলছিল যে আমি এটা করতে পারবো না। জানি না আমার আপু বরাবর কী না করার কথা বলছিল। পর এসব দৃশ্য দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটা সরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল, এবং আমার আপু তো হাউমাউ করে কেঁদে আমার বরের সামনে মাথা নত করে বলছিল, দুলাভাই, আমি কিভাবে এত বড় কাজ করতে পারি? আমি যদি এটা করি তাহলে আমার বোনের কি হবে? আমার বর তখন আপুর হাত ধরে তাকে খুব ভালোবেসে বলছিল, দেখো রেহানা, অন্যের ভালোর জন্য আমাদেরকে এই বলিদান দিতেই হবে। তাদের সব কথা শোনার পরে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বর ও আমার আপু এমন কী ব্যাপারে কথা বলছিল যেটা তারা আমার থেকে লুকিয়ে ছিল। এমনকি আমার আপু তো আমার বরের কথা মানতে রাজি ছিল না। ওইদিকে আমার মাথায় তো কিছুই ঢুকছিল না যে আমার বর কী ব্যাপারে আমার আপুর সঙ্গে কথা বলছিল। পরের দিন সকালবেলায় আমার সঙ্গে এত বড় ঘটনা ঘটেছিল যে আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আমি তো রাতে ব্যাপারের বরের সঙ্গে কোনো কিছু আলোচনা করার সুযোগই পাইনি। আসলে ওই সময় আমার বর তখন দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন সে আলমারি থেকে নিজের জামাটা বের করে রাখতে বলছিল। আমি যখন বরের কথা মতো আলমারি থেকে জামাটা বের করতে যাই তখন ওই কাঠের আলমারির একটা পাল্লা খুলতেই ওই অত বড় আলমারিটা হঠাৎ করে আমার ওপরে পড়ে গেছিল। তারপরে তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম এবং আমার কপালে অনেক আঘাত লেগেছিল, এবং আমি ১ সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম। এই ১ সপ্তাহ পরে যখন আমার মায়ের সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরে আসি, তখন আমার পায়ের তলা থেকে মাটিটাই সরে যায়। কারণ আমার বর ও আমার আপু তারা দুজনের সম্পর্কে জড়িত ছিল। আসলে আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম তখন পুরো বাড়িটা আমার আপু সামলে নিয়েছিল। তারপর আমি যখন হাসপাতাল থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসি তখন আমাকে দেখা মাত্রই আমার বর অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। সে তখন আমাকে বলে, "তুমি এখানে কী করছো?" আমি তখন বরকে অবাক হয়ে বললাম, "আমি এখানে কী করছি মানে? আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। তুমি কি আমাকে দেখে খুশি হওনি? আমি ৭ দিন পরে আজ শ্বশুরবাড়িতে ফিরে এসেছি। তোমার তো আমাকে দেখে খুশি হওয়া উচিত ছিল।" ওই সময় কিন্তু আমার শ্বশুর মশাইও বাড়িতেই ছিলেন। উনি তো আমাকে দেখা মাত্র অনেক বেশি খুশি হয়ে বললেন, "বৌমা, আজ তুমি ৭ দিন পরে বাড়ি ফিরে এসেছো। আজ আমি খুব খুশি, কারণ আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে আবার ফিরে এসেছে।" কিন্তু আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি ঠিক তখন আমার বর আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথা যেন আকাশ ভেঙে পড়েছিল। কারণ বর তখন সবার সামনেই আমার আপুর হাত ধরে বলল, "নুরেদা, আমি তোমাকে তালাক দিয়েছি। তাই আজ থেকে তুমি এখানে নয়, তুমি তোমার বাবা-মায়ের কাছেই থাকবে, এবং রেহানাকে আমি নিজের স্ত্রী করব। তাই রেহানা আমার বাড়িতেই থাকবে। শুধু তাই নয়, আমরা দুজনে সম্পর্কও তৈরি করেছি।" আমি তখন হতভম্ব হয়ে বরের দিকে তাকিয়ে বললাম, "তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব উল্টোপাল্টা কী বলছো?" ঠিক ওই সময় আমার শ্বশুর মশাইয়ের তার ছেলের গালে একটা থাপ্পড় মেরে বলেন, "এটা কি ইয়ার্কি করার সময়? বৌমা এখনও অসুস্থ আছে, আর তুই তার সামনে এই ধরনের বেহুদ্দা কথা বলছিস? ছি!" ওই সময় কিন্তু আমার আপু কেঁদেই যাচ্ছিল, এবং সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আমি না পেরে আমার আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, "আপু, আমার বর যেটা বলছে
সেটা কি সত্যি কথা? আমার আপু তখন কেঁদে কেঁদে বলছিল যে এটা সত্যি কথা যে তারা দুজনে আমার অনুপস্থিতিতে সম্পর্ক তৈরি করেছে এবং তারা বিয়ে করবে। সব কিছু শোনার পরে আমার বাবা মা তো আমার আপুর সঙ্গে সেখানেই সব সম্পর্ক শেষ করে দিয়েছিল এবং আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল। সব কিছু নিজের চোখে দেখার পরে তো জ্যান্ত লাশের মতো আমি হয়ে গেছিলাম। পরের দিন আমার বর যখন সমাজের ১০ জন লোকের সামনে আমার আপুকে কবুল করার প্রস্তুতি নেয় এবং ওই সময় কিন্তু কাজী সাহেবও তাদের বিয়ে কবুল করানোর জন্য প্রস্তুত ছিল, ঠিক তখনই আমি পুলিশকে নিয়ে সেখানে হাজির হয়েছিলাম। আসলে তার আগের দিন রাতে আমার আপু বাড়িতে এসেছিল। যদিও বাবা মা তাকে ঘরের ভেতরে ঢুকতে দিতে রাজি হয়নি, কিন্তু আপুর কাকুতি মিনতি দেখে আমি বাবা মাকে বলেছিলাম তারা যাতে আপুকে ঘরের ভেতরে ঢুকতে দেয় এবং তখন আপু বলেছিল যে তারা নাকি আমার ভালোর জন্য দুজনে মিলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এবং আমি যখন এই বিয়ের কারণটা জানতে চেয়েছিলাম তখন আপু আমাকে বলেছিল সেদিন আমরা তিনজনের দরগাতে ফকির বাবার কাছে গিয়েছিলাম। সেদিন ফকির বাবা নাকি আমার বরের ও আপুর হাত দেখে তাদের দুজনকে বিয়ে করার আদেশ দিয়েছিল এবং ফকির বাবা বলেছিল আমার বর যদি আমার বোনকে বিয়ে না করে তাহলে নাকি আমি খুব তাড়াতাড়ি মৃত্যুর সম্মুখীন হব। এবং ফকির বাবার কথা শুনেও আমার আপু যখন এই প্রস্তাবে রাজি হয়নি তখন আমার প্রাণ রক্ষার জন্য নাকি আমার বর আপুর কাছে আমার প্রাণের ভিক্ষা চেয়েছিল। তাই আমার আপু সেই ফকির বাবার কথা শুনে ও আমার বরের কথা শুনে আমার বরের সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল। কিন্তু সেদিন আমি যখন আমার আপুর কথা শোনার পরে পুলিশকে নিয়ে এসেছিলাম তখন আমার বর বাধ্য হয়ে এই সব কিছু সত্যি কথা বলেছিল। আসলে বিয়ের আগে আমার বর কখনো আমার আপুকে দেখেনি, কারণ আমার আপু তো বাইরে হোস্টেলে থাকতো। কিন্তু বিয়ের দিন যখন আমার বর আপুকে দেখেছিল সেদিন থেকেই নাকি সে আমার আপুকে ভালোবেসে ফেলেছিল এবং সে নাকি আমার আপুর কাছে পাওয়ার জন্য এই সব কিছু নাটক করেছিল। এবং আমার বর যখন আমার ও আপুর মুখে ফকির বাবার কথা শুনেছিল তখন থেকে সে নিজের মনের মধ্যে একটা ফন্দি এঁটেছিল আমার আপুকে কাছে পাওয়ার জন্য। তাই সে এতদিন চুপচাপ ফকির বাবাকে ৩ লক্ষ টাকা ঘুষ দিয়েছিল, শুধুমাত্র এটা বলার জন্য যে আমার প্রাণ রক্ষার জন্য আমার আপুকে আমার বরের সঙ্গে বিয়ে করতে হবে। এবং আমার আপুও আমরা দুই বোন তো এই ব্যাপারে কিছুই জানতাম না যে আমার বর ওই ফকির বাবার সঙ্গে মিলে আমাদের দুজন মানে দুই বোনের জীবনটাকে নষ্ট করে দিয়েছিল। এমনকি আমার সঙ্গে যে দুর্ঘটনাগুলো হয়েছিল সেগুলোতে আমার বরের হাত ছিল এবং আমার বর আমার আপুকে বোকা বানিয়েছিল। সে আমার মৃত্যুর কথা বলে আমার আপুর সঙ্গে নিজের ইচ্ছে পূরণ করেছিল, শুধুমাত্র নিজের ইচ্ছে ভোগ করা ও লালসা মেটানোর জন্য আমার আপুকে আমার বর বোকা বানিয়েছিল। কারণ আমার বর ভালোভাবেই জানতো যে আমার আপু ওই ফকির বাবার সব কথা শুনে, তাই সে সব কিছু প্ল্যান করেছিল আমার আপুর সঙ্গে নিজের চাহিদা পূরণ করার জন্য। তারপর নিজের ছেলের ব্যাপারে সব কিছু জানার পরে আমার শ্বশুরমশাই নিজেই তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন এবং আমাদের দুজনকে বুকে নিয়ে বলেছিলেন আজ থেকে তোমরাই আমার সব, আজ থেকে তোমরা দুজন আমার সম্পত্তির মালিক, আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে। কারণ আমার বরের জন্যই তো আমাদের দুই বোনের জীবন নষ্ট হয়েছিল এবং ওই ঘটনার কিছুদিন পরেই আমরা দুইজনের গর্ভবতী হয়েছিলাম। তাই আমার শ্বশুরমশাই এতটাই ভালো মানুষ ছিলেন যে উনি নিজের ছেলের ভুলের জন্য নিজে খুব লজ্জিত ছিলেন। তাই উনি নিজের সমস্ত সম্পত্তি আমাদের দুই বোনের নামে ভাগ করে দিয়েছিলেন। এখন আমি ও আপু শ্বশুরবাড়িতেই আছি এবং আমরা দুই বোনে আমরা শ্বশুরবাড়ির খুব খেয়াল রাখি ও যত্ন করি। কারণ উনি সত্যিই খুব দয়ালু মানুষ ছিলেন, কিন্তু উনার একমাত্র সন্তান যে এতটা নিচু মনের হবে সেটা তো আমরা কোনোদিন ভাবতেও পারিনি। তাই আমার মতে বিয়ে হচ্ছে একটা লটারি। কারো কপালে অনেক সুখ জোটে এবং কারো কপালে এতটাই দুঃখ জোটে যে সে ওই দুঃখ নিয়ে চিরকাল কাটিয়ে দেয়। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।